ক্ষমতা ক্ষমতা মানুষকে কি দেয়নি? ক্ষমতা কখনো মানুষকে দিয়েছে ঈশ্বরের স্বাদ। ক্ষমতার মোহ খুব কম মানুষই উপেক্ষা করতে পারে। যুগে যুগে কালে কালে শাসকেরা ক্ষমতায় আঁকড়ে থাকার জন্য কত কি যে করেছে তা বলে শেষ করা যাবে না। সভ্যতার শুরু থেকে চলে এসেছে ক্ষমতার প্রাতিষ্ঠানিক রূপ রাজতন্ত্র, যেমন মিশরের ফারাও সম্রাট আখেনাটন, মেসোডোনিয়ার রাজা আলেকজান্ডার দ্য গ্রেট, চীনের সম্রাট চিন শি হাংতি, রোমের সম্রাট অগাস্টাস, মঙ্গোল শাসক চেঙ্গিস খান, ইংল্যান্ডের রাজা প্রথম চার্লস, পারস্যের সম্রাট নাদির শাহ, ফ্রান্সের রাজা ষোড়শ লুই, ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট। মধ্যযুগে ইসলামী শাসনামলে পৃথিবী পরিচালিত হয় খিলাফততন্ত্র দ্বারা। পরবর্তী সময়ে আবার রাজতন্ত্র ও সমাজতন্ত্র পৃথিবী শাসন করে। আধুনিক সময়ে গণতন্ত্রের আবির্ভাবের পর সমাজতন্ত্র ও রাজতন্ত্র গণতন্ত্রের ভিতরে একীভূত হয়ে দুটি নতুন রূপ ধারণ করেছে, যার একটি স্বৈরতন্ত্র, অন্যটি ফ্যাসিবাদ। বর্তমান বিশ্বে গণতন্ত্রের ভিতরে একনায়কতন্ত্র বা স্বৈরাচার ও ফ্যাসিবাদ একীভূত হয়ে গেছে। এখন একজন শাসকের জন্ম হয় গণতন্ত্রের মধ্য দিয়ে এবং শেষ হয় স্বৈরতন্ত্রের মধ্য দিয়ে। ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্র দুটি আলাদা মতাদর্শ। বর্তমান সময়ে ফ্যাসিবাদ একটি নতুন সংস্করণ হয়ে গণতন্ত্রে আবির্ভূত হয়েছে। শাসক শ্রেণীরা বুঝতে পেরেছে জনগণ স্বৈরাচারের বৈশিষ্ট্য চিনে ফেলেছে, তাই তারা গণতন্ত্রের মুখোশে স্বৈরাচার বা একনায়কতন্ত্রের আপডেট ভার্সন ফ্যাসিবাদের মাধ্যমে ক্ষমতায় দীর্ঘ সময় থাকার পথ তৈরি করছে। তাই সাধারণ মানুষের ফ্যাসিবাদের স্বরূপ জানাটা একান্ত জরুরি, কারণ আমরা নিজেদের অজান্তেই নিজেরাই একজন শাসককে স্বৈরাচার বা ফ্যাসিস্ট হতে সাহায্য করছি। ফ্যাসিবাদ মূলত ইতালীয় শব্দ ফ্যাসিসমো ফ্যাসি ও ল্যাটিন শব্দ ফ্যাসিস থেকে এসেছে, যার অর্থ লাঠির বান্ডিল। ইতালির রাজনৈতিক সংগঠনগুলোকে এই নাম দেওয়া হয়েছিল, যা ফ্যাসি নামে পরিচিত। ইতালীয় ফ্যাসিবাদী স্বৈরশাসক বেনিটো মুসোলিনির নিজস্ব বিবরণ অনুসারে 1915 সালে ইতালিতে বিপ্লবী অ্যাকশনের ফ্যাসিস প্রতিষ্ঠিত হয়েছিল। 1919 সালে মুসোলিনি মিলানে ইতালীয় ফ্যাসিস অফ কমব্যাট প্রতিষ্ঠা করেন, যা 2 বছর পরে জাতীয় ফ্যাসিস্ট পার্টিতে পরিণত হয়। তাকে ফ্যাসিবাদের জনক বলা হয়, কারণ তার দ্বারা ফ্যাসিবাদের সূচনা হয়েছিল। ফ্যাসিবাদের শিকড় 18 শতকের শেষের দিকে জ্যাকোবিন আন্দোলন থেকে সৃষ্টি হয়েছিল। বিংশ শতাব্দীতে ইউরোপে ফ্যাসিবাদ প্রাধান্য পায়। প্রথম ফ্যাসিবাদী আন্দোলন প্রথম বিশ্বযুদ্ধের সময় ইতালিতে আবির্ভূত হয়। অন্যান্য ইউরোপীয় দেশগুলোতে, বিশেষ করে জার্মানিতে ছড়িয়ে পড়ার আগে ইউরোপের বাইরেও ফ্যাসিবাদের অনুগামী ছিল। ফ্যাসিস্টরা প্রথম বিশ্বযুদ্ধকে একটি বিপ্লব হিসেবে দেখেছিল, যা যুদ্ধের প্রকৃতি, সমাজ ও রাষ্ট্র ও প্রযুক্তিতে ব্যাপক পরিবর্তন এনেছিল। ফ্যাসিজম বা ফ্যাসিবাদ হচ্ছে একটি চরমপন্থী জাতীয়তাবাদী কর্তৃত্বপরায়ণ রাজনৈতিক মতাদর্শ। এই দর্শন সবকিছুকেই রাষ্ট্রের নামে নিজেদের অধীন বলে মনে করে। রাষ্ট্র হচ্ছে বর্ম, নেপথ্যে থাকে একটি সর্বগ্রাসী দল বা গোষ্ঠী। ফ্যাসিবাদ যাদের আদর্শ। ফ্যাসিবাদে রাষ্ট্রের গুরুত্বের উপর জোর দেওয়া হয়। ফ্যাসিবাদ সেই গণতান্ত্রিক পদ্ধতি বিরোধী যে গণতন্ত্রে জাতিকে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে বিচার করা হয়। এখানে ভিন্ন মতের কোনো ঠাঁই নেই, এজন্য ফ্যাসিবাদে ভিন্ন মতকে সহ্য না করে দমন করা হয়। এছাড়াও ফ্যাসিবাদ হলো একটি কর্তৃত্ববাদী এবং অতি জাতীয়তাবাদী রাজনৈতিক মতাদর্শ। স্বৈরাচারী নেতা, সামরিক বাদ বিরোধীদের জোরপূর্বক দমন, ব্যক্তি স্বার্থের অধীনতা, গণতন্ত্র, বহুত্ববাদ, সমতাবাদ, উদারতাবাদ, সমাজতন্ত্র এবং মার্ক্সবাদের বিরোধী। স্বৈরাচারের ইংরেজি শব্দ অটোক্রেসি বা ডিক্টেটর। স্বৈরাচার হলো সরকারের একটি ব্যবস্থা যেখানে নিরঙ্কুশ ক্ষমতা শাসকের হাতে থাকে, যা একজন স্বৈরাচারী হিসেবে পরিচিত। এতে রাজতন্ত্রের কিছু রূপ এবং সব ধরনের একনায়কতন্ত্র অন্তর্ভুক্ত, যদিও এটি গণতন্ত্র এবং সামন্ততন্ত্র থেকে বিপরীত। ফ্যাসিবাদের বৈশিষ্ট্য হলো ফ্যাসিস্ট শাসকরা জনগণকে প্রভাবিত করার জন্য দেশপ্রেম সম্বলিত বিভিন্ন স্লোগান, প্রতীক, সঙ্গীত ব্যবহার করে থাকে। মানবাধিকারের প্রতি বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে ফ্যাসিবাদী রাষ্ট্রে জনগণকে বোঝানো হয়ে থাকে যে রাষ্ট্রের শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের প্রয়োজনে মানবাধিকারকে উপেক্ষা করা যেতে পারে। বন্দী অবস্থায় নির্যাতন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বিনা বিচারে দীর্ঘমেয়াদে কারাদণ্ড দেওয়ার মতো মানবাধিকারপন্থী নীতিগুলোকে অনেক ক্ষেত্রে প্রচারণায় বিভ্রান্ত জনগোষ্ঠীও মেনে নেয়। কাল্পনিক শত্রু তৈরি করতে দেশপ্রেমকে সংকীর্ণভাবে বিশেষ উদ্দেশ্যে ব্যবহার করে চরমপন্থী, জঙ্গি, সমাজতন্ত্রী, সংখ্যালঘু শ্রেণী ইত্যাদি নাম দিয়ে বিরুদ্ধ মতাবলম্বীদের কাল্পনিক শত্রু হিসেবে চিহ্নিত করা হয়।
সেনাবাহিনীকে আনুকূলে রাখতে ফ্যাসিবাদী সরকার যদিও দেশব্যাপী অভ্যন্তরীণ সমস্যার ছড়াছড়ি তা সত্ত্বেও সেনাবাহিনীকে সরকারি ফান্ডিংয়ের অসম অনুপাতে বণ্টন করা হয় এবং অভ্যন্তরীণ এজেন্ডা অবহেলায় থাকে। সেই সাথে সেনাবাহিনীর কর্মকাণ্ডকে বড় করে ফুটিয়ে তোলা হয়। গণমাধ্যমকে নিয়ন্ত্রিত রাখতে কখনো কখনো গণমাধ্যমকে সরাসরি নিয়ন্ত্রণ করা হয়, আবার কখনো কখনো নতুন কোনো নীতিমালার আড়ালে অথবা আদলীয় সাংবাদিক শ্রেণী ব্যবহার করে সংবাদ মাধ্যমকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। জাতীয় নিরাপত্তার কথা বলে জনগণকে বশে রাখার জন্য সমাজের সর্বত্র ভীতি ছড়িয়ে দেওয়া হয়। বিশ্বে গত ১২ বছরের মধ্যে গণতন্ত্র এবং সুশাসনের অবস্থা সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। একসময় বিশ্বের যেসব দেশগুলোকে মুক্ত বলে ভাবা হতো সেসব দেশের সরকারও ক্রমশ কর্তৃত্বপরায়ণ হয়ে উঠেছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তানের অবস্থান ৯৮ নম্বরে, মিয়ানমারের অবস্থান ১০৪ নম্বরে, অন্যদিকে ভারত আছে ২৪ নম্বরে, শ্রীলঙ্কার অবস্থান ৪১ নম্বরে। বিশ্বের ১২৯টি দেশের গণতন্ত্র, বাজার অর্থনীতি এবং সুশাসনের অবস্থা নিয়ে এক সমীক্ষার পর জার্মান প্রতিষ্ঠান বের্টেলসম্যান স্টিফটুং তাদের রিপোর্টে এই মন্তব্য করেন। রিপোর্টে ১২৯টি দেশের মধ্যে ৫৮টি দেশ এখন স্বৈরশাসনের অধীনে এবং ৭১টি দেশ গণতান্ত্রিক বলে বর্ণনা করা হয়েছে। ২০১৬ সালে তাদের আগের রিপোর্টে বলা হয়েছিল বিশ্বের ৭৪টি দেশে গণতান্ত্রিক এবং ৫৫টি দেশে স্বৈরতান্ত্রিক শাসন চলছে। ১২৯টি দেশের গণতন্ত্রের অবস্থা নিয়ে যে সূচকের সমীক্ষার ভিত্তিতে তৈরি করা হয়েছে তাতে বাংলাদেশের অবস্থান ৮০ নম্বরে। একই অবস্থানে আছে রাশিয়া। ২০১৮ সালে বিশ্বের নতুন ৫ স্বৈরতান্ত্রিক দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ। বাংলাদেশে স্বৈরশাসনের অধীন এবং সেখানে এখন গণতন্ত্রের ন্যূনতম মানদণ্ড মানা হচ্ছে না বলে মন্তব্য করেছিলেন এই জার্মান গবেষণা প্রতিষ্ঠান। আমরা বাংলাদেশের জনগণ যদি নিজেদের অধিকার ও রাষ্ট্রের জন্য কর্তব্যের প্রতি সচেতন হই তবে কোনো শাসকই আর একনায়কতন্ত্র বা স্বৈরশাসন বা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে পারবে না। ধন্যবাদ সবাইকে।